সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে প্রসিকিউশন। আজ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এটি দাখিল করে প্রসিকিউশন। শুনানি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মামলার অপর দুই আসামি হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী মামুন। এর আগে গত 12ই মে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। গত 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ এই রায় দেয়। এক রিটের পরিপ্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের 3 সদস্যের একটি বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 2013 সালে নিয়মিত লিভ টু আপিল করে দলটি। 2023 সালের 19 নভেম্বর তা খারিজ করে আদেশ দেয় আপিল বিভাগ। পরে দেরি মার্জনা করে আপিল ও লিভ টু আপিল জীবিত চেয়ে দলটির পক্ষ থেকে পৃথক আবেদন করা হয়। গত বছরের 22 অক্টোবর আপিল বিভাগ আবেদন মঞ্জুর করে আদেশ দেন। 3রা ডিসেম্বর শুরু হয় শুনানি। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। দীর্ঘ 1 যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। প্রতীকের বিষয়ে এই মামলা কোনো বিষয়বস্তু ছিল না। কাল জাতির উদ্দেশ্যে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। সংসদ না থাকায় বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। বিকেল 4টায় অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে। আগামী 2025-26 অর্থবছর সরকারি ব্যয় 7,90,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা চলতি বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং কর্মসংস্থানের অভাবে দেশে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। এই অবস্থায় খাদ্যমূল্য সহনীয় পর্যায়ে রেখে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আকার বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি কমিয়ে প্রকৃত সুবিধাভোগীদের সহায়তা নিশ্চিত করতে হবে। বাজেট নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। শিশুর জন্য দুধ কেনার টাকা নেই, তাই ধার করে এনে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন। বাচ্চার দুধের খরচ আর সংসারের ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন 3 সন্তানের জননী পারভিন আক্তার। তার মতো নিম্ন আয়ের মানুষেরও যেন একই অবস্থা। সব খাবারের তো দাম বেশি, নিজেদেরও চলাফেরা করতে কষ্ট হয়, খাবার দাবার কিনতেও কষ্ট হয়, ছেলের স্কুলের খরচ টরচ সব মিলাই অনেক টানাটানি হয়ে যায় সংসারে। নুন আনতে পান্তা ফুরায়, বুঝছেন যে অবস্থা আমাদের। আমাকে একটু যদি সরকার একটু কমাই কিছু দিত, চাল ডাল দামটা কমাই দিলে আমরা একটু খেয়ে বাঁচতে পারতাম। দেশে বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি 9% ঘরে থাকলেও এ নিয়ে স্বস্তিদায়ক কিছু নেই বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের সাবেক এই লিড ইকোনমিস্ট। তার মতে মূল্যস্ফীতি আর কর্মসংস্থানের দুর্বলতার কারণেই দরিদ্র লোকের সংখ্যা বাড়ছে। আপনারা দেখেছেন ইদানিংকালের হিসাব যে 2022-এর তুলনায় এই বিভিন্ন কারণে মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের দুর্বলতার কারণে দরিদ্র লোকের সংখ্যা বিশ্বব্যাংকের হিসাব ছিল প্রায় 30 লাখের মতো বাড়ছে। এ অবস্থায় খাদ্যমূল্য সহনীয় পর্যায়ে রেখে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের।
সাধারণ খেটে খাওয়া মানুষের সংখ্যা আরও অনেক বেশি, সুতরাং এই ফুড সেফটির এই যে নেটওয়ার্কটাকে আরও বৃদ্ধি করা দরকার এবং মূল্য আরও কমিয়ে তাদেরকে খাদ্য সরবরাহ করা দরকার। তবে শুধু নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ালেই চলবে না, পাশাপাশি এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দরিদ্র মানুষকে লক্ষ্য করে নগদ সহায়তা, তো সেখানে একটা তো হলো কর্মসূচিগুলোর মধ্যে অনেক দুর্নীতি আছে, অব্যবস্থাপনা আছে, যার কারণে যে টাকাটা দেওয়া হয় সেটা পুরোপুরি যাদের পাওয়ার কথা তারা পায় না। তো সেই ত্রুটিগুলো সংশোধন করা, আর দ্বিতীয় হচ্ছে বেনিফিশিয়ারির সংখ্যাগুলি বাড়ানো, কারণ দরিদ্র মানুষের সংখ্যা তো বাড়ছে। এছাড়া বাজেটে কর্মসংস্থান বাড়ানোর নানান উদ্যোগ গ্রহণের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদেরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রোববার দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেটে গত 24 ঘন্টায় 405 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নেত্রকোনা, সুনামগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। আগামী 72 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাত কমে গেলে 3 দিন পর আবারও বাড়বে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, এখন যে বৃষ্টি হচ্ছে এটি মূলত মৌসুমী বায়ু বিস্তার লাভের কারণে। এরই মধ্যে সারা দেশে এটি বিস্তার লাভ করেছে। আগামীকাল থেকে দেশের অনেক জায়গায় বৃষ্টি কম হতে পারে। গতকালকেই দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে এবং এখন যে বৃষ্টিটা হচ্ছে মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে, কারণ হচ্ছে যে সাগরে যে নিম্নচাপ ছিল এটা গত 2 দিন আগে এটা মোটামুটি শেষ হয়ে গেছে। গতকাল থেকে সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। বিশেষ করে সিলেটে গত 24 ঘন্টায় 405 মিলিমিটার এটা রেকর্ডেড রেইনফল হয়েছে। বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে গত রাতে হামলার ঘটনা ঘটেছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেন জাতীয় পার্টির বরিশাল মহানগরের আহ্বায়ক ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মোহসিন উল ইসলাম হাবুল। হামলাকারীরা অফিসের চেয়ার, টেবিল, কম্পিউটার ও টিভি ভাঙচুর করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কার্যালয়ের সামনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এদিকে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাত 10:30টার দিকে 14-15 জনের একটি দল এই হামলায় অংশ নেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ ও মধ্য গাজায় ত্রাণ বিতরণের স্থানে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে রাফায় 30 জন ও নেটজারিম করিডোরে 1 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, দক্ষিণ গাজার রাফায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনারা গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। নাইজেরিয়ার সেতু থেকে বাস পড়ে অন্তত 21 জন নিহত হয়েছে। নিহতদের সবাই অ্যাথলেট। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওগুন প্রদেশে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব থেকে বাসে করে ফেরার পথে কানো প্রদেশে 21 জন ক্রীড়াবিদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।